তোমার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাইলে আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে আমাদের মডেল বা মেথোডোলজি পড়ার লাস্ট চ্যাপ্টারটা দেখবো, সেটা হচ্ছে যে স্পাইরাল মডেল। ওকে, সো তোমরা এতদিনে হচ্ছে ওয়াটারফল দেখছো, তারপর অ্যাজাইলের ব্যাপারে আইডিয়া পাইছো। অ্যাজাইলে আমরা কি কি দেখছিলাম? এক্সপি দেখছি, স্ক্রাম দেখছি। ওকে, সো আজকে হচ্ছে আমরা আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ মডেল দেখবো, যেটার নাম হচ্ছে স্পাইরাল মডেল। আর স্পাইরাল মডেলটা যেটা আইডিয়াটা, এটা হচ্ছে স্ক্রাম বা এক্সপির মতো না, এটা কোনো অ্যাজাইল মডেল না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ আ মডেল। সো এখানে যেটা মেইন ফোকাস বা মেইন আইডিয়া স্পাইরালের, সেটা হচ্ছে যে স্পাইরাল আসলে রিস্কের উপরে ফোকাস। যে ধরো আমার প্রজেক্টে আমি মানে চাই যে যত কম রিস্ক থাকুক তত ভালো আর কি, ঠিক আছে? সো স্পাইরালের ফোকাস হচ্ছে যে রিস্ক হ্যান্ডেলিং। ও আসলে চায় যে আমার প্রজেক্টে যতটা পারে রিস্কটা কমানোর চেষ্টা করো। সো রিস্ক কমানোটা বা রিস্ক হ্যান্ডেলিংটা হচ্ছে স্পাইরালের আর কি মেইন ফোকাস। সো আমরা যদি একটু দেখি, সো স্পাইরালটা কি আসলে, এটা একটা হচ্ছে এসডিএলসি মডেল সাইকেল, যেটা সর্ট অফ ওই ওয়াটারফল আর আইটারেটিভ মডেলের একটা কম্বিনেশন। আর এটার যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে যে স্ট্রং এমফাসিস অন রিস্ক হ্যান্ডলিং, ঠিক আছে? সো সে আসলে রিস্কটা হ্যান্ডেল করার চেষ্টা করে বা রিস্কটা হচ্ছে কমানোর চেষ্টা করে, ঠিক আছে? সো এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, এই মডেলটা হচ্ছে ব্যারি বোহেম নামে একজনের তৈরি করা। এটা মেইনলি ফোকাসটা হচ্ছে যে তোমার লার্জ বা কমপ্লেক্স প্রজেক্টে আসলে অনেক বেশি রিস্কি থাকে জিনিসগুলা। সো ওই রিস্কটা যাতে আমি কমাইতে পারি সেই জন্য আসলে এই মডেলটা ডিজাইন করা, ঠিক আছে? সো এখন যদি তোমাদের আমি জিজ্ঞেস করি যে আসলে আমরা একটা প্রজেক্টের রিস্ক বলতে আসলে কি বুঝাই, বলো তো? feasibilities. ফিজিবিলিটি? আচ্ছা, ফিজিবিলিটি এক্স্যাক্টলি না আসলে, মানে ওইটা যে রিস্ক তা না। মানে আর কেউ আর কোনো অ্যান্সার? মানে একটা আমরা যে স্যার, বলতেছি রিস্ক নতুন কমাইতে কোনো চাই। ফিচার ইন্টিগ্রেটেড থাকা, যে রিয়েল টাইমে কাজ করা বা কোনো কিছুকে রিয়েল টাইমে দেখানো, ওটা কমপ্লেক্স করে দেয় জিনিসটাকে। ঠিক এটাও না আসলে, মানে আমি যদি মানে একদম সোজা ভাষায় যদি বলি রিস্কটা কি, রিস্ক আসলে মানে এমন কিছু যেটা আসলে তোমার প্রজেক্টের কমপ্লিশনকে হ্যাম্পার করে, ঠিক আছে? যে আমার প্রজেক্টটা শেষ হলো না বা আমার প্রজেক্টটা আসলে তোমার কোনো কারণে বাধা পাইলো, এই টাইপের বাধাগুলাকে আমরা আসলে বলতেছি কি রিস্ক, ঠিক আছে? স্পাইরালের কাজ হচ্ছে যে এই রিস্ক গুলা আর কি হ্যান্ডেল করা। রিস্ক হচ্ছে যত সে কমাইতে পারে সেটাই হচ্ছে তার টার্গেট বা তার ফোকাস, ঠিক আছে? তো যেমন ধরো রিস্ক কি হইতে পারে, যে ধরো তোমার টাইম বা ডেডলাইনে তুমি কাজ শেষ করতে পারলে না, এটা রিস্ক হইতে পারে। বা ধরো তুমি খুব সেনসিটিভ ডেটা বা সেনসিটিভ জিনিসপাতি নিয়ে কাজ করতেছো, তোমার ওই বা কমপ্লিকেটেড ক্যালকুলেশনস করতেছো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার ওই কোড যদি ঠিক মতো না করো, দেখা যাচ্ছে তোমার প্রজেক্টে অনেক বেশি এরর বা বাগ থাকতে পারে। সো এই জিনিসগুলাই বলতে পারো যে তোমার আসলে মানে রিস্ক আর কি, ঠিক আছে? যে মানে আনএক্সপেক্টেড আর কি ইস্যু হয়, যেটা আসলে আমার প্রজেক্টের আর কি মানে কমপ্লিশনটাকে হ্যাম্পার করে, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা মাইক অন করে ডিরেক্টলি বলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, সো স্পাইরালের ভিতরে যদি একটু আমরা যাই, স্পাইরালের স্ট্রাকচারটা যদি আমরা একটু কভার করি। সো স্পাইরালে যেটা আসলে আইডিয়া সেটা হচ্ছে যে এখানে 4টা ফেজে আর কি কাজটা কভার করা হয়, ঠিক আছে? সো মানে স্পাইরাল জিনিসটা কি, এটা তো সবাই বুঝি আশা করি, যে এরকম যে পেঁচানো আমরা যেটা দেখতেছি লুপের মতো, লুপিং যে জিনিসটা, এটাকে আমরা আসলে স্পাইরাল বলি। সো স্পাইরালের যেটা আইডিয়া সেটা হচ্ছে যে স্পাইরাল তুমি দেখো যে ধরো আমরা যদি এখান থেকে শুরু করি, আমরা এখানে 4টা কোয়াড্রেন্টে জিনিসটাকে ভাগ করছি। সো আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে দেখবা যে স্পাইরালটা সে ধরো এই প্রথম কোয়াড্রেন্টে আছে, তারপর সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? আমার কার্সরটা যদি ফলো করো, তো এভাবে করে সে কিন্তু একটা লুপ শেষ করলো, 4টা কোয়াড্রেন্টকে সে কভার করলো। আবার নেক্সটে যেটা হবে যে আবার সে এই 4টা কোয়াড্রেন্টকে এরকম কভার করবে, আরেকটা লুপ কমপ্লিট করবে, এভাবে করে তার কাজটা চলতে যাবে। মানে বেসিক্যালি আমরা স্পাইরালে যেটা করি যে আমাদের মাল্টিপল লুপস চালাই, মাল্টিপল লুপ বা মাল্টিপল আইটারেশন আমরা চালাই, এন্ড প্রত্যেকটা আইটারেশন হচ্ছে এই 4টা পার্টের ভিতর দিয়ে যায়, 4টা ফেজকে আর কি সে কভার করে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি আইডিয়াটা? Yes, sir. ওকে, আচ্ছা, সো
তাইলে আমরা এবার এই ৪ টা ফেজ বা ৪ টা পার্ট কি সেটা একটু আমরা আসলে দেখি বা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? সো ১ম যে ফেজটা সেটাকে আমরা বলি প্ল্যানিং ফেজ। এটা আসলে খুবই ইনটুইটিভ যে আমরা ইনিশিয়ালি আসলে কি করব? আমরা আসলে আমাদের এই কারেন্ট লুপ বা কারেন্ট ফেজ এর জন্য প্ল্যানটা করব। ঠিক আছে? সো প্ল্যানের কাজ কি? যে আমরা আসলে আমার টার্গেট গুলা সেট করব, রিকোয়ারমেন্টস গ্যাদার করব, আমাদের অবজেক্টিভস গুলা মানে ফিগার আউট করব অ্যান্ড ফাইনালি আমাদের এখানে যেটা করা হবে প্ল্যানিং এ সেটা হচ্ছে যে আমরা আসলে একটা না আমরা হয়তো মাল্টিপল সলিউশনস আর কি প্রোভাইড করব। ঠিক আছে? বা মাল্টিপল সলিউশন চিন্তা করব যে এই একটা কাজ আমরা কি ভাবে করতে পারি বা হচ্ছে মাল্টিপল ওয়েজ আমরা আর কি ভেবে নিব। ঠিক আছে? মাল্টিপল ওয়েজটা ভাবার কারণ হচ্ছে যে আমি যেহেতু রিস্ক কমাইতে চাই তার মানে আমার আসলে অনেক অল্টারনেটিভ সলিউশনস চিন্তা করতে হবে। তারপর আমাকে আসলে ডিসাইড করতে হবে যে আসলে কোন সলিউশনে আসলে রিস্ক কম হবে বা কোনটাতে রিস্ক বেশি হবে সেই জিনিসটা আমাকে আসলে আইডেন্টিফাই করা লাগবে। ঠিক আছে? সো এটা গেল ফার্স্ট ফেজ যে প্ল্যানিং ফেজ। এরপরে নেক্সট যে ফেজটা আছে এটাকে আমরা বলি হচ্ছে রিস্ক অ্যানালাইসিস ফেজ। সো ও একটা ফেজ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম দেয় যে আসলে রিস্ক অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে? সো এখন যদি তোমাদের জিজ্ঞেস করি যে ধরো আমরা এখন তো প্রজেক্টটা রেডিও নেই, আমার প্রজেক্টটা এখন আইডিয়া ফেজে বা প্ল্যানিং ফেজে শুরুর দিকে একটা ফেজে আছে। ঠিক আছে? সো আসলে আমি প্রজেক্ট না বানাই বা শুরু থেকে আসলে আমি কিভাবে রিস্ক আইডেন্টিফাই করতে পারি বা রিস্ক আসলে আইডিয়া করা যাইতে পারে বলো তো কি মনে হয়? আমরা যে বলতেছি রিস্ক হ্যান্ডেল করব বা রিস্ক আইডেন্টিফাই করে ওটা মানে ম্যানেজ করার চেষ্টা করব, সো এইটা আসলে আমরা কিভাবে করতে পারি শুরু? স্যার এটা মেবি হচ্ছে আমার কাছে কারেন্ট যতগুলো রিসোর্স আছে এর বেইসে হচ্ছে মানে করতে হবে আর কি। উম, আচ্ছা। হ্যাঁ, মানে কারেন্ট রিসোর্স এটাও না, নট নেসেসারিলি। আর কোনো অ্যান্সার? আর আর কেউ কিছু যদি বলতে চাও? মানে এই যে রিস্কের কথা আমরা বলতেছি, রিস্কটা আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি বা মেনটেন করতে পারি, মানে কিভাবে আসলে ফিগার আউট করতে পারি শুরুতে প্রজেক্ট না করেই, মানে কি টাইপের অ্যানালাইসিস করা যাইতে পারে বা কি করা যেতে পারে রিস্কের জন্য? স্যার একটা কি প্রোটোটাইপ বানানো এরকম কিছু? হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আর কি মেইন আইডিয়াটা। সো আমরা যদি রিস্ক অ্যানালাইসিস ফেজটাতে যাই, ফেজ টু যেটা রিস্ক অ্যানালাইসিস। সো এটার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে এখানেই আসলে আমরা আমাদের এই যে প্রপোজ যে সলিউশন গুলো সেগুলোকে আসলে ইভ্যালুয়েট করার চেষ্টা করব এন্ড এখান থেকে আমাদের আসলে ফিগার আউট করার চেষ্টা করতে হবে যে কোনটাতে রিস্ক বেশি কোনটাতে রিস্ক কম। ঠিক আছে? সো জেনারেলি এখানে যেটা করা হয় যে এখানে আমরা একটা প্রোটোটাইপ বানাই। প্রোটোটাইপ বলতে কি বুঝাচ্ছি যে আসলে একটা ডেমো ভার্সন বা একটা হচ্ছে মানে স্মল স্কেল ভার্সন তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে? সো স্মল স্কেল ভার্সন বানাই আমরা আসলে ডিসাইড করি যে আসলে আমরা কোনটা নিয়ে আগাবো বা কোনটা আমরা অ্যাপ্রোচ করতে পারি। এখন এখানে যেটা হয় যে ধরো তুমি যখন একটা স্মল স্কেল ভার্সন বানাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে তুমি আম সে ধরো তুমি যখন ছোট আকারে যখন জিনিসটা ডেভেলপ করতেছো বা বানাচ্ছো তখন কিন্তু তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে আচ্ছা এই জায়গাটাতে একটু কমপ্লেক্সিটি আছে বা এই জায়গাটাতে হয়তো আমার ইস্যুস হইতে পারে, এই জায়গাটাতে হচ্ছে যখন আমার ক্লায়েন্ট বা নাম্বার অফ কাস্টমার বাড়বে সেখানে হয়তো এইসব জায়গাতে আমার রিস্কটা আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেক রকম রিস্ক আসলে আগে থেকে আইডেন্টিফাই করতে পারবে, রিসোর্সের হিসাব বা অন্য যে কোনো রকম রিস্ক যেটা আসলে ইন ফিউচার হইতে পারে তোমার লার্জ স্কেলে গেলে, স্কেল আপ করলে যখন হচ্ছে মানে কোন জায়গায় ইস্যু হতে পারে সেটা কিন্তু তুমি এই ছোট ভার্সন বানায় হয়তো একটু আইডিয়া করা যাইতে পারে। সো এই জন্য প্রোটোটাইপিং হচ্ছে একটা আইডিয়া হইতে পারে। আরো আইডিয়া হইতে পারে যে ধরো আমরা মানে এই সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট বা সিমিলার ডোমেনে এরকম যদি কোনো প্রজেক্ট করা হয় সেই প্রজেক্ট গুলার আসলে মানে ওগুলা থেকে ধরো কিছু অ্যানালাইসিস করা যে ওই প্রজেক্ট গুলা কি কি রিস্ক ফেস করছে বা ওইসব প্রজেক্টে আসলে কি কি ঝামেলা হয়েছে। তো এরকম অনেক রকম অ্যানালাইসিস আসলে করা যাইতে পারে। So এইভাবে আসলে তুমি বলতে পারো যে রিস্কটা কি হ্যান্ডেল করা যাইতে পারে। ঠিক আছে? তো সবাই কি ক্লিয়ার আইডিয়াটা রিস্ক অ্যানালাইসিসে? বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। স্যার স্যার এখানে কি প্রোটোটাইপ বলতে কি আমার ফিগমা টাইপে হতে হবে নাকি মানে কোডিং রিলেটেড জিনিস? এটা ফিগমাও হইতে পারে, কোডিংও হইতে পারে। আসলে মানে এটা খুব ক্লিয়ারলি মেনশন না। মানে ডিপেন্ডিং অন তোমার আসলে মানে কি টাইপের কাজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে আসলে। মানে এটা ওই
ফিগমা ভার্সনেও হয়তো অনেক কিছু ফিগার আউট করা যায়, আবার হয়তো তুমি স্মল স্কেল কিছু বানাইতেও পারো মানে টেস্ট করার জন্য, বুঝতে পারছো? মানে লার্জ স্কেল প্রোডাকশনে যাওয়ার আগে হয়তো তুমি স্মল স্কেলে বানাই টেস্ট করতেছো, সেক্ষেত্রে ওই স্মল স্কেলটাও প্রোটোটাইপ হইতে পারে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা। এহ, তাহলে হচ্ছে আমরা এরপরে যাই। সো এরপরে থার্ড যেটা ফেজ, এটা হচ্ছে এরপরে আমাদের ডেভেলপমেন্ট ফেজ বা ইঞ্জিনিয়ারিং ফেজ বলি এটাকে আমরা। সো এখানে আসলে ধরো রিস্ক গুলো আমার সব অ্যানালাইসিস হয়ে গেল, আমি কিন্তু আমার আসলে বেস্ট সলিউশনটা পিক করে ফেলছি যে আমি কোনটা দিয়ে কাজ করব বা কোনটা নিয়ে আগাবো। সো এটা হয়ে গেলে এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি এখন পুরো জিনিসটাকে কোড করব, ইমপ্লিমেন্ট করব, জিনিসটা টেস্ট করব, টেস্ট করে টোরে আসলে বেসিক্যালি আমি হচ্ছে আমার সফটওয়্যারের নেক্সট ভার্সনটা রেডি করব বা নেক্সট হচ্ছে আপডেটটা আমি আর কি প্রিপেয়ার করে ফেলবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমার এখানে আর কি ফেজ 3 তে কাজ। আর তারপর ফাইনালি ফেজ 4, যেটা ফেজ 4 হচ্ছে রিভিউ ফেজ বা বলতে পারো যে ইভ্যালুয়েশন ফেজ। সো এখানে যেটা হবে যে এখানে আসলে তোমার ক্লায়েন্টদের আমরা ডেকে নিয়ে আসবো, ক্লায়েন্টদের ডেকে নিয়ে আসার পর এখানে আসলে আমি আমার সফটওয়্যারটা দেখাবো, তার ওইটার উপরে বেস করে আমি হচ্ছে ফিডব্যাকটা গ্যাদার করবো, ঠিক আছে? এখানে যেটা একটু এক্সপি বা স্ক্রামের সাথে যেটা আলাদা সেটা একটু আমরা যদি বোঝার চেষ্টা করি যে এক্সপি আর স্ক্রামে আসলে ফোকাসটাই ছিল যে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম যে আমাদের মানে একদম অল্প টাইমে সে 1 মাসের মধ্যে কাজ করে আমাদের আপডেট দেওয়া বা ফিডব্যাক দেওয়া, সেটা হচ্ছে মানে কোনো রকম আমি একটা ফিচার বা কোনো রকম একটা জাস্ট ডামি আপডেট যদি আমি রেডি করে ফিডব্যাকটা নিতে পারি, এটা ছিল আমার কাজ ওখানে। কিন্তু স্পাইরালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। স্পাইরালে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি এতগুলা ফেজ, এত অ্যানালাইসিস বা এক্সপেরিমেন্টেশন করার পর যখন আমি আপডেট বানাচ্ছি, আমার কিন্তু এই একটা আপডেট দিতে সময় লাগবে। এটা কিন্তু আসলে মানে একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে এটা আসলে অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস, ঠিক আছে? সো এখানে হয়তো দেখা যাচ্ছে একটা আপডেট তোমার 3-4 মাস লাগলো বা ভালো টাইম লাগলো, ঠিক আছে? আর এখানে মানে আপডেটটা যেটা ফাইনাল আউটকাম সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি একটা প্রজেক্টই বানাচ্ছ, প্রজেক্টেরই একটা হচ্ছে হয়তো মানে একটা ছোট ভার্সন আর কি। মানে ছোট ভার্সন বলতে যে ধরো তোমার ফিচার্স হয়তো কম, বাট তুমি হচ্ছে আসলে সফটওয়্যারেরই একটা ভার্সন তুমি দিচ্ছ, মানে মানে ডামি কিছু না, তুমি অ্যাকচুয়ালি ওয়ার্কিং সফটওয়্যারেরই একটা ভার্সন তুমি রেডি করছো। তারপর এটাই হচ্ছে আস্তে আস্তে তুমি আপগ্রেড করতে থাকবা, প্রতিটা লুপে যাবে, প্রতিটা লুপে গিয়ে আমরা বেসিক্যালি আস্তে আস্তে সফটওয়্যারটাকে মানে গ্র্যাজুয়ালি ইভলভ করবো বা গ্র্যাজুয়ালি আর কি ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি মোটামুটি স্ট্রাকচারটা বা আইডিয়াটা স্পাইরালের? 4টা ফেজ কি বোঝা গেল? জি স্যার। তাইলে স্পাইরালে যেটা হবে যে আমরা এরকম একের পর এক লুপ চালাইতে থাকবো যতক্ষণ আমার প্রজেক্টটা আসলে যতগুলা দরকার আমার প্রজেক্টটার জন্য লুপ চালাবো, এন্ড প্রত্যেকটা লুপ আসলে 4টা ফেজকে কভার করে করে আসবে, ঠিক আছে? 4টা কোয়াড্রেন্ট সে কভার করবে, করে হচ্ছে সে ওই সেম ভাবে আর কি কাজটা করতে থাকবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারলাম মোটামুটি আইডিয়াটা? আচ্ছা, এখানে দেখো এই যে স্পাইরাল যে ছবিটা আছে, এই যে এখানে দেখো আমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা মানে এই যখন লুপটা বাড়তেছে তোমার কিন্তু লুপের রেডিয়াসটাও কিন্তু হচ্ছে আসলে টাইমের সাথে বাড়ছে বা ইনক্রিজ করতেছে, ঠিক আছে? সো এখন এই রেডিয়াসটা কিন্তু একটা মানে একটা জিনিস সিগনিফাই করে। এখন বলতে পারবা এটা কি কি সিগনিফাই করে রেডিয়াসটা? স্যার টাইম। The amount of work. এক্স্যাক্টলি টাইম না, অ্যামাউন্ট অফ ওয়ার্ক বলা যেতে পারে। মানে আরো যদি একটু ক্লিয়ারলি যদি মানে বলি প্রোগ্রেসটা আর কি, প্রোগ্রেসটা কতটুকু কি হচ্ছে। আহ, আচ্ছা, মানে প্রোগ্রেসটা হ্যাঁ রেডিয়াস দিয়ে বলতে পারো, প্রোগ্রেসও বলা যায়। মানে আরো যেটা মানে বেটার অ্যান্সার সেটা হচ্ছে যে এখানে তোমার রেডিয়াসটার সাথে তুমি আসলে ওই এক্সপেন্সটাকে লিংক করতে পারো, বুঝতে পারছো? যে আমার প্রজেক্টের এক্সপেন্স কিরকম হচ্ছে, এক্সপেন্স কিন্তু তোমার রেডিয়ালি আসলে বাড়তেছে। আর যদি আমরা প্রোগ্রেস চিন্তা করি, প্রোগ্রেস বলতে আমরা হয়তো বলতে পারি যে এই যে অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, যে ধরো আমার যত লুপটা যাচ্ছে তত কিন্তু আমার অ্যাঙ্গেলটা বাড়তেছে, ঠিক আছে? সো অ্যাঙ্গেল যত বেশি আমার প্রোগ্রেসও তত বেশি, ঠিক আছে? সো অ্যাঙ্গেলটা দিয়ে আমরা টাইম বা প্রোগ্রেস চিন্তা করি, আর রেডিয়াস দিয়ে হয়তো আমরা এক্সপেন্সটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে সবাই কি মোটামুটি স্পাইরালের স্ট্রাকচারটা আমরা বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো স্পাইরালে আমি যদি রিস্ক অ্যানালিসিস এর কথা একটু যদি বলি, যে একটা তো আমরা বললাম যে মানে অল্টারনেটিভ সলিউশনস প্রপোজ করব, ওইটা থেকে আমরা অ্যানালাইসিস করব, বিভিন্ন মানে সেম টাইপের প্রজেক্ট বা ডোমেন থেকে দেখবো এইভাবে রিস্ক অ্যানালিসিসটা করা যায়। তারপর আমরা রিস্ক অ্যানালাইসিস ফেজে প্রোটোটাইপ বানাই,
প্রোটোটাইপ দিয়ে বেস করে আমরা আসলে রিস্ক গুলাকে অ্যানালাইজ করা বা হ্যান্ডেল করার চেষ্টা করব, ঠিক আছে? আরেকটা ভাবে কিন্তু আমাদের রিস্ক কমে, সেটা হচ্ছে যে তুমি চিন্তা করো যে প্রতিবার যখন আমি জিনিসটাকে লুপ করতেছি, মানে একটার পর একটা লুপ যাচ্ছে, তুমি কিন্তু তাইলে ডাউন দ্য লাইন বা প্রত্যেকটা লুপ পরপর কিন্তু আমার রিস্কটা অনেকটা রিডিউস হয়ে আসতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু হচ্ছে এইভাবেও কিন্তু আমাদের আসলে রিস্কটা সর্ট অফ কমে যাচ্ছে। ওকে, আচ্ছা। সো এখন আমরা আসলে এই আরেকটা জিনিস দেখি। সো স্পাইরালকে আমরা জেনারেলি আরেকটা নাম দেই, এটাকে আমরা বলা হয় যে মেটা মডেল। সো মেটা মডেলের যেটা আইডিয়া, যে আমরা স্পাইরালটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলা ডিফারেন্ট মেথোডোলজি থেকে বানানো একটা মডেল, বা অনেকগুলা ডিফারেন্ট মেথোডোলজির আইডিয়াকে কম্বাইন করে তুমি একটা হচ্ছে মডেল বানাইছো। সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে মেটা মডেল। সো এখন আসলে আমরা একটু দেখি যে স্পাইরাল আসলে কোন কোন মডেল দিয়ে এনকম্পাস, ঠিক আছে? সো প্রথমত যদি আমরা খেয়াল করি যে স্পাইরাল মডেলটা আসলে তোমার ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলের হচ্ছে স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচটাকে ফলো করে। সো আমরা তো ওয়াটারফলটা করে আসছি, এখন ওয়াটারফল আমরা কি দেখছিলাম যে আমাদের ওয়াটারফলে কি ছিল, যে একটা মানে ফিক্সড স্ট্রাকচার ছিল, বা আমরা স্টেপ বাই স্টেপ আর কি আগাইতাম, যে ধরো আমাদের প্রথমে প্ল্যানিং হবে, তারপর অ্যানালাইসিস হবে, তারপর আমরা ডিজাইন করব, তারপর হচ্ছে ওইটার বেসিসে কোড করব, ইমপ্লিমেন্ট করব, টেস্ট করব, তারপর মার্কেটে দিয়ে দিব। সো ওখানে একটা কিন্তু মানে স্টেপ ওয়াইজ কাজ করার বা একটা রিজিডিটি ছিল, যে ওখানে আমরা এরকম একটা শেষ হলে আরেকটাতে যাব এরকম স্টাইলে করব। এখন স্পাইরালটাও যদি তুমি খেয়াল করো, স্পাইরালেও কিন্তু হচ্ছে সিমিলার কাইন্ড অফ একটা আইডিয়া, যে স্পাইরালেও আমার কিন্তু হচ্ছে এরকম একটা স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচে যাই, কিন্তু যে আমার আসলে 4টা ফেজ, আমি একটার পর একটা ফেজ কমপ্লিট করব, করে আমি আমার পরের লুপে যাব। মানে তুমি স্পাইরালটাকে সর্ট অফ ওই ওয়াটারফলের ওই রিজিডিটিটার মতো মিলাইতে পারো বা চিন্তা করতে পারো, যে অ্যাজ ইফ তোমার প্রত্যেকটা লুপ হচ্ছে একটা একটা করে এক একটা ওয়াটারফল সাইকেলের মতো, যে আমার এই একটার পর একটা ফেজ গুলো কমপ্লিট করবে, তারপরে সে পরের সাইকেলটাতে যাবে, আবার এর 4টা ফেজ কমপ্লিট করবে, আবার সে পরের সাইকেলটা যাবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি আইডিয়াটা, ওয়াটারফলের সাথে লিঙ্কটা? জি স্যার। আচ্ছা। সো এরপরে আরো 2টা মডেলের সাথে তার লিঙ্ক আছে, এটা যদি আমরা দেখি। সো এই মডেলগুলো আমার সিলেবাসে নাই, জাস্ট একটু যদি আইডিয়া দিই, যেমন প্রথমটা বলা হচ্ছে যে প্রোটোটাইপিং মডেলের সাথে হচ্ছে তার একটা লিঙ্ক আছে, এটা চাইলে দেখতে পারো, এখানে লিঙ্ক আছে। সো প্রোটোটাইপিং মডেলের যেটা আইডিয়া, সেটা হচ্ছে যে ওরা শুরুতে একটা প্রোটোটাইপ বানায় তার রিকোয়ারমেন্টের উপরে বেস করে, আর প্রোটোটাইপ বানানোর পর প্রোটোটাইপটার উপরে বেস করে কাজগুলো করে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটোটাইপিং মডেলের আইডিয়া, যে তারা একটা ডেমো ভার্সন বানাই নিয়ে তারপর ওইটার উপরে বেস করে কাজ করে। সো স্পাইরালেও কিন্তু আমরা ওই প্রোটোটাইপিং এর আইডিয়াটা ইউটিলাইজ করতেছি, আমরা হচ্ছে এখানে রিস্ক অ্যানালাইসিস করার জন্য প্রোটোটাইপ ডিজাইন করতেছি, তারপরে সেই প্রোটোটাইপ থেকে আসলে আমরা রিস্কটা হ্যান্ডেল করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা গেল একটা। এরপরে আরেকটা মডেল আছে যেটাকে আমরা বলতেছি এভলিউশনারি মডেল। সো এভলিউশনারি মডেলে যেটা হয় যে তোমার প্রোডাক্টটা ধরো তোমার স্টেপ বাই স্টেপ বিল্ড হয়, মানে ধরো প্রথম একটা ভার্সন তৈরি হয়, তারপর সেকেন্ড এটার একটা আপডেট হয়, থার্ড একটা আপডেট হয়, মানে এটা বেসিক্যালি আপডেট বাই আপডেট আসলে একটা সফটওয়্যারটা গ্র্যাজুয়ালি ইভলভ করতে থাকে, বা স্টেপ বাই স্টেপ সে বড় হইতে থাকে, ঠিক আছে? স্ক্রাম বা এক্সপির মতো না, যে আমি এদিককার একটা আপডেট দিলাম, ওখানে একটা র্যান্ডম আপডেট দিলাম, মানে ওরকম মানে ব্রোকেন টাইপের না, আর এখানে হচ্ছে একদম মানে স্টেপ বাই স্টেপ ইভলভ করে প্রজেক্টটা। তো স্পাইরালের আইডিয়াটাও কিন্তু সর্ট অফ তাই, যে আমরা প্রতিটা লুপ বাই লুপে আসলে কিন্তু আমার প্রজেক্টটা ইভলভ করতেছে, বা প্রত্যেক লুপের শেষে আমি কিন্তু একটা প্রজেক্টের ভার্সন পাচ্ছি, যে এটা আসলে হয়তো ফিচার গুলো আস্তে আস্তে এনহ্যান্স হচ্ছে বা ডেভেলপ হচ্ছে আর কি, ঠিক আছে? সো তাইলে এইভাবে করেই কিন্তু স্পাইরাল আসলে এই যে বিভিন্ন মডেলের আইডিয়া গুলো কম্বাইন করে সে আসলে একটা মডেলের মধ্যে চলে আসছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি জিনিসটা? মেটা মডেলের আইডিয়াটা বুঝে গেল? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ধরো মানে স্পাইরাল মডেলটার একটা ওয়ার্কিং এক্সাম্পল দিছে, যে ডেভেলপিং এন ই কমার্স ওয়েবসাইট। জেনারেলি আসলে ই কমার্স ওয়েবসাইটের মানে প্রজেক্টের স্কোপ এত বেশি থাকে না, সো জেনারেলি এরকম ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা স্পাইরাল ইউজ করি না, তাও এখানে জাস্ট বোঝানোর স্বার্থে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? সো আমরা যদি একটু এক্সাম্পলটা পড়ি, যে এখানে হচ্ছে ধরো তুমি প্রথম একটা স্পাইরাল বা একটা লুপ রান করতেছো, প্রথম লুপে হয়তো তুমি খুব বেসিক কিছু ফিচার হয়তো তুমি বানাইলা, যে ধরো তুমি একটা হোম পেজ বানাইলা, বেসিক প্রোডাক্ট ক্যাটালগ আছে, ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, সো এরকম খুব ইনিশিয়াল বেস ডিজাইনে তুমি একটা হচ্ছে সফটওয়্যার রেডি করলা, ঠিক আছে? তারপর ধরো তুমি যদি সেকেন্ড স্পাইরালে যাও, সেকেন্ড স্পাইরালে গিয়ে হয়তো তুমি আস্তে আস্তে আরো ফিচার্স অ্যাড করা শুরু করো, ধরো তুমি
বেসিক শপিং কার্ট, রেজিস্ট্রেশন সিস্টেম, তারপর বিভিন্ন ডামি ট্রানজাকশন দিয়ে টেস্ট করে তুমি আসলে একটা বেস স্ট্রাকচার হয়তো দাঁড় করো। এরপর হয়তো থার্ড স্পাইরালে গিয়ে আমরা আরেকটু ডিটেইলড ফিচার্স হয়তো আমরা অ্যাডভান্স ফিচার্স আনতে পারি, যেমন অর্ডার ট্র্যাক করা, কাস্টমার রিভিউ, সার্চ ফাংশন, এইরকম বিভিন্ন জিনিস আসলে আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? তারপরে লার্জ নাম্বার অফ ক্লায়েন্টস হ্যান্ডেল করতে পারে না, এগুলো হয়তো তারা থার্ড স্পাইরালে চেক করে দেখছে। এরপরে ফোর্থ বা ফাইনাল স্পাইরালে হয়তো তারা মানে লাস্ট যে লুপটা, সেই লুপটাতে হয়তো তারা এটা দেখছে যে মানে মোটামুটি আমাদের কোনো আর রিস্ক আছে কিনা, কোনো ক্র্যাশ হচ্ছে কিনা বা কোনো ফিডব্যাক ইস্যুস আছে কিনা, এগুলো আর কি মোটামুটি হচ্ছে আমার টিক্স করে আমরা আসলে ফাইনাল আপডেট বা ফাইনাল প্রোগ্রেসটা আর কি হচ্ছে পাবলিকের কাছে দিচ্ছি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি আইডিয়াটা মোটামুটি কিভাবে আসলে ইউটিলাইজ হলো স্পাইরালটা? এটা জাস্ট একটা এক্সাম্পল যে কিভাবে আমরা স্পাইরাল মডেলটাকে কাজে লাগাতে পারি। ওকে, সবাই কি ক্লিয়ার আইডিয়াগুলো? জি স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, এখন তাহলে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে স্পাইরালের স্ট্রাকচারটা তোমরা মোটামুটি বুঝলাম, এখন তোমরা বলো যে আসলে তোমাদের কি মনে হয় যে কোন টাইপের প্রজেক্ট বা কোন উইচ কাইন্ড অফ প্রজেক্ট হচ্ছে স্পাইরালের জন্য ভালো হবে, বা মানে স্পাইরাল মডেলটা কোন কাইন্ড অফ প্রজেক্টের জন্য বেস্ট সুটেড হইতে পারে বলো তো? স্যার যে প্রজেক্টগুলো অনেক রিস্ক থাকবে। রিস্ক বড় থাকবে, project. বড় প্রজেক্ট, রাইট? হ্যাঁ, আচ্ছা, রিস্ক থাকবে বললে এরকম একটা এক্সাম্পল দিতে পারবা যে রিস্কি প্রজেক্টের? বড় প্রজেক্ট, হ্যাঁ ডেফিনেটলি একজন বললো যে বড় প্রজেক্ট ওটা লার্জ স্কোপের প্রজেক্ট, বাট মানে যদি আমরা রিস্কি প্রজেক্টের একটা এক্সাম্পল দেই যে কোন প্রজেক্টটাতে রিস্ক বেশি হইতে পারে, মানে রিস্ক মানে কি যে ভুল টুল ব্যাংকিং সিস্টেম বা মেডিকেল টাইপের কোনো সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা একটা এক্সাম্পল যে ধরো যেমন একটা এক্সাম্পল হতে পারে যে কোনো হসপিটাল টাইপের সিস্টেম, ঠিক আছে? বা মেডিকেল সফটওয়্যার। এখন যখন তুমি মেডিকেল সফটওয়্যার বানাচ্ছ, মেডিকেল সফটওয়্যারে কিন্তু আসলে ভুল আমরা করতে পারবো না, ঠিক আছে? মানে এখানে একটা ভুল হইতে পারে একটা লাইফ থ্রেটনিং ইভেন্ট, ঠিক আছে? যে ধরো তুমি কোনো একটা ডেটা তোমার ঠিক মতো আসলো না বা রিড করতে পারলো না, এটা কিন্তু আসলে কারোর জন্য খুব সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে? সো মেডিকেল সফটওয়্যারে কিন্তু আমি কোনো রিস্ক চাই না, কোনো ভুল বা কোনো ইস্যুস কিন্তু আমি আসলে চাই না। তো এইটা একটা এক্সাম্পল হইতে পারে। আর কোনো এক্সাম্পল? তো ওই যে অ্যাস্ট্রোনটের যে যায় মানে অ্যাস্ট্রোনটরা যে সফটওয়্যার ইউজ করে বা স্পেসে যায় ওগুলার ক্ষেত্রেও তো ভুল গেলে অনেক সমস্যা হয় সব হ্যাঁ, টাইপের ওইটা সফটওয়্যার। ওইটাও একটা এক্সাম্পল হইতে পারে যে ধরো স্পেস শাটলের সফটওয়্যার, যে ধরো ওগুলাতে কিন্তু অনেক কমপ্লিকেটেড ক্যালকুলেশন বা অনেক কিছু থাকে, মানে যেখানে আসলে তুমি বুঝতেছো যে অনেক কমপ্লিকেসি আছে, যেটাতে আসলে ভুল টুল হইলে আসলে সেটার রিস্ক বা ইম্প্যাক্টও সিগনিফিকেন্ট, যে আমার ক্যালকুলেশন এদিক সেদিক হইলে কিন্তু আমার হচ্ছে স্পেসশিপের পাথ চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রজেক্ট গুলো কিন্তু খুবই রিস্কি, তো সেটা কিন্তু আমরা আসলে স্পাইরাল দিয়ে আর কি ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? তো এগুলাই আরকি, মানে যেগুলাতে আসলে আমার রিস্ক আছে বা খুব সেনসিটিভ ডেটা নিয়ে কাজ করতেছো, বা আসলে একটু ভুল হওয়াটা আমার খুব মেজর ইম্প্যাক্ট ফেলতে পারে, সেগুলাতে তুমি স্পাইরাল ইউজ করতে পারো। তারপর ধরো স্পাইরালে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং আর অনেক আসলে এক্সপেন্সিভ, ঠিক আছে? কারণ অনেক তুমি এক্সপেরিমেন্টেশন করতেছো, তারপর তুমি কিন্তু প্রজেক্টটা তুমি নামাচ্ছ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে লার্জ বাজেট বা লার্জ টাইম ফ্রেমের প্রজেক্ট গুলা কিন্তু আমরা স্পাইরাল দিয়ে করতে পারি, ঠিক আছে? আবার আরেকটা এক্সাম্পল হইতে পারে যে রিস্কি প্রজেক্টে, সেটা হচ্ছে যে তুমি যদি কোনো পায়োনিয়ারিং প্রজেক্ট করো, বা তুমি যদি হয়তো মানে কোনো প্রজেক্ট আসলে একদম মানে মার্কেটে কখনো করা হয় নাই, যেটা আসলে তুমি ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করতেছো বা ফার্স্ট টাইম তুমি কোনো প্রজেক্ট আর নিয়ে কাজ করতেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রজেক্ট গুলা কিন্তু অনেক রিস্কি হয়, তোমার ভুল হওয়ার চান্সেস বা রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার চান্সেস অনেক হাই, ঠিক আছে? তো এইসব প্রজেক্টে কিন্তু আমার অনেক বেশি এক্সপেরিমেন্টেশন দরকার, বিভিন্ন সলিউশন নিয়ে অ্যানালাইসিস, বিভিন্ন আপডেট করা, বারবার চেঞ্জ করা। সো এই পায়োনিয়ারিং প্রজেক্ট গুলাতে কিন্তু আমার আসলে মানে স্পাইরাল একটা ভালো সলিউশন হইতে পারে আর কি, ঠিক আছে? রিস্কটা হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে? যেমন ধরো আমরা সাপোজ আমরা যদি চিন্তা করি যে চ্যাট জিপিটি, চিন্তা করা যে চ্যাট জিপিটি কিন্তু আসলে একদিনে তৈরি হয় না, চ্যাট জিপিটি আসলে গ্র্যাজুয়ালি অনেক দিনের প্রোগ্রেসে আসলে তৈরি হয়েছে, ঠিক আছে? অনেক এক্সপেরিমেন্টেশন, অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে। বাট এখন যখন তৈরি হয়ে গেছে, হয়তো চ্যাট জিপিটি তৈরি করার সময় তারাও হয়তো এরকম স্পাইরালের মতো প্রোটোটাইপিং করছে, এক্সপেরিমেন্টেশন করছে, অনেক কিছু করে আর কি বিল্ড করছে। আর এখন যখন একটা এলএলএম তৈরি হয়ে গেছে, চ্যাট জিপিটি ধরো মোটামুটি কাজ করা শুরু করছে, সবাই কিন্তু সর্ট অফ একটা টেমপ্লেট পেয়ে গেছে।
এখন বাকিরা কিন্তু এই টেমপ্লেট ধরেই কিন্তু কাজটা করে, যে ধরো আমরা ক্লড বা জেমিনাই যেটাই আছে সবাই কিন্তু হচ্ছে তোমার ধরো ওই সিমিলার কাইন্ড অফ আইডিয়াটা দিয়ে করতেছে, কিন্তু ধরো ফার্স্ট যে করছে তার কিন্তু আসলে অনেক বেশি এক্সপেরিমেন্টেশন করা লাগছে। সো সেই ক্ষেত্রে স্পাইরাল কিন্তু এরকম প্রজেক্টের জন্য একটা ভালো আর কি সলিউশন হইতে পারে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম মোটামুটি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো তাইলে এখন বলো, এটা তো আমরা বুঝলাম প্রজেক্টের স্কোপ, তাইলে এখন বলো যে আসলে স্পাইরাল মডেলটা যদি কেউ ব্যবহার করে তার আসলে কি কি মানে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সে ফেস করবে বা পাবে বলো তো। স্পাইরাল মডেলের আসলে সুবিধা কি বা অসুবিধা কি আমি যদি স্পাইরাল স্টাইলে কাজ করি? সুবিধা হয়েছে অ্যাকুরেসি বেড়ে গেল, তারপর হচ্ছে ভুল কম হচ্ছে। হুম, রাইট। ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হবে, রিস্ক কম থাকবে, এগুলো আসলে ভালো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ বা সমস্যা যদি চিন্তা করি, যে অনেক খরচ লাগে, যেহেতু এত বড় স্কেলে করে তো খরচ বেশি লাগে। খরচ বেশি লাগে, হ্যাঁ, খরচ বেশি লাগে, টাইম বেশি লাগে, এগুলা সমস্যা। আরো একটা যেটা বড় ড্রব্যাক সেটা হচ্ছে যে মানে স্পাইরালের ফোকাসটা কি আসলে রিস্ক অ্যানালাইসিস। এখন তোমার রিস্ক অ্যানালাইসিসে সবসময় ফোকাস করে কিন্তু লাভ হয় না। মানে দেখা যাচ্ছে যে ধরো তুমি এত বেশি টাইম এন্ড এফোর্ট দিয়ে রিস্ক হ্যান্ডেল করার চেষ্টা করলা, কিন্তু দিন শেষে এমন একটা ইস্যু হইলো বা এমন একটা রিস্ক আসলো যেটা আসলে পুরা আনএক্সপেক্টেড বা তুমি কিছুই করতে পারলে না সেটার জন্য। ঠিক আছে, তো এরকম রিস্ক আসলে আসলে আমার কিছু করাই থাকে না। সো বেশি এমফাসিসও দেখা যাচ্ছে যে আমার জন্য মাঝে মাঝে আর কি মানে একটা ড্রব্যাক হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি দেখি প্রোজ এন্ড কনসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে গুড ফর লার্জ প্রজেক্টস ডেফিনেটলি ফ্লেক্সিবিলিটি আছে, চেঞ্জ করতে পারো। কাস্টমার স্যাটিসফ্যাকশন আমরা কিছুটা পাই আর কি, যে ধরো তোমার ধরো আমরা অনেকদিন পর হইলেও দেখা যাচ্ছে যে একবার করে ক্লায়েন্টের কাছে ফিডব্যাক নিয়ে আপডেট দিচ্ছি, তো সেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছে। বাট ডেফিনেটলি এটা ওই যে এক্সপি বা স্পাইরাল ওই অ্যাজাইল মডেলের মতো আর কি স্যাটিসফ্যাকশন না। ঠিক আছে, তারপর এটা ইনক্রিমেন্টালি ইমপ্রুভ হয়, তারপর রিস্ক ম্যানেজমেন্টে ফোকাস আছে, কোয়ালিটি ভালো, এগুলো হচ্ছে তোমার অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস যদি চিন্তা করো, কনস যে তোমার কমপ্লেক্স অনেক, এক্সপেন্সিভ অনেক, রিস্ক ম্যানেজমেন্টের উপরে বেশি ডিপেন্ডেন্সি আছে, এটা একটা সমস্যা। টাইম ম্যানেজমেন্ট করাও কিন্তু ডিফিকাল্ট, তুমি যদি প্রপারলি প্ল্যান না করো তাহলে বেশি এক্সপেরিমেন্টেশন বা বেশি যদি আমরা ইন্ডালজ করতে যাই তাহলে কিন্তু আসলে আমার টাইম বা বাজেট শেষ হয়ে যাবে বা আমরা আসলে প্রপারলি কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, সেটা একটা ইস্যু হতে পারে। রিসোর্স ইন্টেন্সিভ, অনেক রিসোর্স লাগবে, তো এটাও একটা ইস্যু। স্যার প্রোসের মধ্যে যে একটা ছিল যে এই যে 6 নাম্বারটা ইমপ্রুভড কমিউনিকেশনটা কি? ইমপ্রুভ কমিউনিকেশন বলতে বোঝাতে পারো যে ধরো মানে যেহেতু মানে এটা ওই ইয়ের সাথেই লিঙ্কড আর কি, বলতে পারো যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে। ধরো কাস্টমারের সাথে আমার কমিউনিকেশনটা আর একটু বেটার হচ্ছে, বা ধরো আমি বলতে পারো বা টিমের সাথেও তুমি চিন্তা করতে পারো যে ধরো আমরা মানে যেহেতু বারবার এরকম রিস্ক অ্যানালাইসিস করতেছি, মাল্টিপল প্রোটোটাইপস বানাচ্ছি, সেই ক্ষেত্রে আসলে কিন্তু সবাই মানে বলতে পারো যে ওয়েল ভার্স বা ওয়েল কমিউনিকেটেড প্রজেক্টটা নিয়ে, মানে আসলে খুব বেশি মানে অত মানে ইন দ্য ডার্ক নাই আসলে জিনিসটা, বুঝতে পারছো? সো সেটাই আমরা বলতে পারি যে আমাদের কমিউনিকেশন বা ক্ল্যারিটিটা অনেক বেটার আর কি। ঠিক আছে, কমিউনিকেশন হচ্ছে হয়তো আর একটু বেটার ওয়ার্ড হইতো যে ক্ল্যারিটিটা বেটার। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি মোটামুটি আইডিয়াটা। ইয়েস স্যার। ওকে, আচ্ছা, সো এগুলো গেল প্রোজ এন্ড কনস। তারপরে হচ্ছে স্পাইরাল মডেলের ইউজ কেস গুলো আমরা যেমন বললাম যে ধরো রিকোয়ারমেন্ট গুলো যদি অনেক কমপ্লিকেটেড হয়, অনেক অ্যাম্বিগুয়াস হয়, যে আমি আসলে শিওর না কিরকম কি হবে, 50-50 চেঞ্জ হওয়ার চান্স বেশি, লার্জ কমপ্লেক্স প্রজেক্টের জন্য যেগুলোতে অনেক বেশি রিস্কের ব্যাপার আছে, পায়োনিয়ারিং প্রজেক্ট, এগুলোতে তুমি ইউজ করতে পারো। তারপর দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্ট রিলিজ লাগে, প্রোটোটাইপ লাগে, বা মিশন ক্রিটিক্যাল বা লার্জ স্কেল সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আসলে স্পাইরাল মডেলটা আর কি বেস্ট সুটেড আর কি একটা মডেল। ঠিক আছে, তো তাইলে সবাই কি মোটামুটি ক্লিয়ার স্পাইরালটা? তাহলে আমাদের স্পাইরালটা আসলে এতটুকুই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা আসলে গিগস ফর গিগস থেকে আর কি নেওয়া, গিগস ফর গিগস এর একটা লিংক আছে, ওখানে আর একটু ডিটেইলে দেখতে পারো আর কি স্লাইডটা। ঠিক আছে, আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে স্পাইরাল নিয়ে? সবাই কি বুঝতে পারছি মোটামুটি আইডিয়াটা স্পাইরালের? জি স্যার। আচ্ছা, সো স্পাইরাল থেকে জেনারেলি আমাদের যেরকম কোয়েশ্চেন্স আসতে পারে তোমার মানে যদি ডিরেক্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স চিন্তা করো, সেক্ষেত্রে হয়তো স্পাইরালের ওয়ার্কিংটা তোমাকে আস্ক করতে পারে, 4টা ফেজ বা কিভাবে কাজ করে, তারপর স্পাইরাল কিভাবে আসলে
রিস্ক হ্যান্ডেল করে বা রিস্ক ম্যানেজ করে এগুলা জিজ্ঞেস করতে পারে। তারপর ধরো স্পাইরাল হচ্ছে কেন মেটা মডেল সেই জিনিসটাও কিন্তু হচ্ছে আমাদের আর কি আস্ক করতে পারে। এরকম অনেক রকম হচ্ছে কোয়েশ্চেন্স হইতে পারে। তারপর আমরা দেখলাম যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, তারপরে হচ্ছে তোমার স্কোপ কোথায় স্পাইরালের, এই টাইপের কোয়েশ্চেন্স অনেক কিছুই আর কি হইতে পারে। আর একটা যেটা তোমাদের আগেও বলছিলাম যে তোমাদের একটা জেনারেল কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে তোমার একটা সফটওয়্যার ডেসক্রিপশন দেওয়া থাকবে, তারপর তোমাকে আর কি জিজ্ঞেস করবে যে আসলে কোন মডেলটা হচ্ছে বেস্ট সুটেড, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আর কি মানে ধরো যদি আমরা প্রজেক্টটা পড়ে বুঝি যে প্রজেক্টটা আসলে অনেক হাই রিস্ক প্রজেক্ট একটা, মানে অনেক রিস্ক আছে এটার মধ্যে বোঝা যাচ্ছে, বা টাইম বাজেট অনেক বেশি, কমপ্লেক্সিটি অনেক বেশি, বা অনেক বেশি সেন্সিটিভ, রিস্কি, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু তুমি স্পাইরালটা সাজেস্ট করতে পারো। স্পাইরাল দিয়ে তুমি বলবা যে আসলে তোমার হ্যান্ডেল করতেছে বা স্পাইরাল কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো আর কি তখন তুমি আহ মানে প্রপোজ করতে পারো আর কি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি মোটামুটি আইডিয়াটা? জি স্যার। ওকে, ঠিক আছে। তাইলে এইটা থেকে এই স্পাইরাল দিয়ে আমাদের তাইলে আসলে মডেল বা মেথোডোলজির পড়াশোনাটা কমপ্লিট হইলো। এখন হচ্ছে আমরা অন্যান্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপেক্ট গুলো আর কি একটু কভার করার চেষ্টা করি, বা অন্যান্য দিকগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? সো এখন যেটা দেখবো এটা হচ্ছে আমরা ডকুমেন্টেশন আর কি কভার করব। সো ডকুমেন্টেশনটা আসলে কি, মানে আমি যদি জিজ্ঞেস করি যে ধরো আমরা কোনো কিছু ডকুমেন্ট করতে চাচ্ছি বা ডকুমেন্টেশন রাখতে চাচ্ছি, ডকুমেন্টেশনটা আসলে কি, বা ডকুমেন্টেশনটা আমরা কেন রাখি বলো তো? স্যার, কে কতটুকু কাজ করছে ওটার উপর ডকুমেন্ট করা, যেন কেউ কারোর উপর দোষ না দিতে পারে কোনো ভুল হইলে। কে কতটুকু কাজ করছে, হ্যাঁ এটা ডকুমেন্ট করা যায়। জেনারেলি এটা হয়তো ডকুমেন্ট করা না, এটা হয়তো স্ক্রামে ডকুমেন্ট করা হইতে পারে, বাট সব জায়গায় হয়তো এত হয় না। বাট এমনি ইন জেনারেল আর কোনো কাজে ডকুমেন্ট ইউজ মানে ডকুমেন্টেশনটার পারপাস থেকে আমরা ডকুমেন্ট আসলে কেন করব? ডকুমেন্টেশন আমরা যেমন সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমরা বলি যে ডকুমেন্টেশনে সব লেখা আছে, মানে হচ্ছে সফটওয়্যারটা কিভাবে চলে, তারপর হচ্ছে এটা তো অ্যাজ ইউজার তো আর জানে না, ডেভেলপার আমি বানাইছি আমি জানি, সো ইউজার এগুলা পড়ে আর কি জানতে পারবে সফটওয়্যার ব্যাপারে। এটা আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, সেটা একটা আইডিয়া হইতে পারে যে সফটওয়্যারটা কিভাবে চলে বা কিভাবে ইউজ করা হয় এগুলার ব্যাপারে আর কি আইডিয়া দিবে, বা এগুলার মানে নিয়ে কাজ করার জন্য বা হেল্প করার জন্য আর কি ডকুমেন্টেশনটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ওকে, সেটা একটা আইডিয়া হইতে পারে। সো আমরা যদি একটু দেখি ডকুমেন্টেশনটা, যে এটা মেইনলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমার সফটওয়্যারটার ইউজেবিলিটি আর মেইনটেনেবিলিটির জন্য, যে আমার সফটওয়্যারটা ইউজ করতে যাতে ইজি হয় বা মেইনটেইন করা সহজ হয়, সেটাতে আমাকে ডকুমেন্টেশনটা হেল্প করে আর কি। সো আমি যদি ফর্মাল ডেফিনেশনটা চিন্তা করি একটা ডকুমেন্টেশনের, যে সফটওয়্যার ডকুমেন্টেশন হচ্ছে ইজ রিটেন টেক্সট অর ইলাস্ট্রেশন দ্যাট আইদার explains how the software operates or how to use it and may mean different things to people in different roles, ঠিক আছে? সো মানে এটা হচ্ছে তুমি বলতে পারো যে একটা রিটেন টেক্সট বা একটা ইলাস্ট্রেশন বলতে কি বোঝাচ্ছে, যে ধরো ছবি, ভিডিও বা এরকম কিছু একটা যেটা তুমি ভিজুয়ালি দেখতে পারো বা মানে ওটা নিয়ে কাজ করতে পারো। সো এগুলাকে আমরা বলতেছি ইলাস্ট্রেশন, মানে দেখে যাতে বোঝা যাইতে পারে জিনিসটা। সো কিভাবে সফটওয়্যারটা কাজ করে বা কিভাবে এটাকে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো আর কি এখানে ডকুমেন্টেশন করে রাখা হয়। আর এটা ধরো এক একজনের কাছে এটার হচ্ছে এক এক রকম সিগনিফিকেন্স থাকতে পারে আর কি, ঠিক আছে? সো তাইলে আমরা যদি হচ্ছে একটু যাই যে আমরা এখানে মানে মেইনলি আসলে 5টা কাইন্ড অফ ডকুমেন্টেশন দেখবো, 5টা ক্যাটাগরির ডকুমেন্টেশন দেখবো আর বোঝার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে যেটা আসি, প্রথম যেটা আমার ক্যাটাগরি সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ঠিক আছে? স্পেসিফিকেশন আর ডকুমেন্টেশন ওয়ার্ডটা আসলে একই, যে স্পেসিফাই করা বা ডকুমেন্ট করা ওই একই জিনিসই বোঝায়। সো এই ডকুমেন্টের যেটা পারপাস, এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যে রিকোয়ারমেন্ট গুলাকে আমরা আসলে আমাদের ডকুমেন্টে লিখে রাখতেছি বা আমাদের ডকুমেন্টে লিখে রাখতেছি, যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই জিনিসগুলো আসলে আমরা একটা নোট ডাউন করতেছি বা আমরা একটা ফর্মাল ডকুমেন্ট প্রিপেয়ার করে রাখতেছি, ঠিক আছে? সো এইখানে আসলে অনেকগুলো এক্সাম্পল আছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের, যেমন ধরো প্রথমটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা বিআরএস, এরপর ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এফআরএস, এন্ড ফাইনালি যেটা তোমরা করে আসছো সেটা হচ্ছে যে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস যেটা, ঠিক আছে?
তো বিআরএসটা যদি একটু দেখি, বিআরএসটা জেনারেলি যেটা যে এটা হচ্ছে যে তোমার বিজনেস রিকোয়ারমেন্ট গুলা থাকে এটার মধ্যে, বা বিজনেস পার্সপেক্টিভে জিনিসটাকে চিন্তা করা হয় যে আমার বিজনেস মডেল কি হবে, আমি কিভাবে প্রফিট করব বা লস করব, মানে এরকম টাইপের স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট গুলো আসলে এই বিআরএস এ আর কি রাখা হয়। আর জেনারেলি এই বিআরএসটা তৈরি করা হচ্ছে বিজনেস অ্যানালিস্টরা, তারা আসলে বিভিন্ন মডেল বা বিভিন্ন জিনিসপাতি নিয়ে আসলে আইডিয়া করে তারা হচ্ছে এই স্টেক হোল্ডারদের বিজনেস রিকোয়ারমেন্টস গুলো আর কি এখানে রেডি করে এই ডকুমেন্টটাতে, ঠিক আছে? তো এটা জেনারেলি আমাদের ডেভেলপারদের জন্য আসলে এটা আমাদের ফোকাস না, এটা আসলে বিজনেস পার্সনরাই এই বিআরএস নিয়ে হয়তো ফোকাস থাকবে, আমাদের ফোকাস হচ্ছে আসলে অন্যগুলাতে। সো নেক্সট যদি যাই, নেক্সট হচ্ছে যে এফআরএস। এফআরএসটাও তুমি বলতে পারো যে তোমার প্রজেক্টে কি কি ফিচার থাকবে বা লিস্ট অফ ফাংশনস কি কি থাকবে সেগুলোর একটা ডকুমেন্ট আর কি, যে তুমি কি কি করবা বা স্টেপ বাই স্টেপ কি কি রাখবা, সবগুলা ফিচার সেগুলো হচ্ছে তোমার আর কি এফআরএস এর মধ্যে থাকতে পারে। তো এটা জেনারেলি ডেভেলপার বা টেস্টাররা মিলে আসলে কাস্টমার বা স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট বেসিসে তারা আসলে এই ডকুমেন্টটা প্রিপেয়ার করে বা রেডি করে আর কি, ঠিক আছে? আর ফাইনালি যেটা হচ্ছে এসআরএস। এসআরএস এ যেটা হয় যে আমরা আসলে এখানে বলতে পারো যে সব প্রকারের রিকোয়ারমেন্টই আর কি থাকবে, সিস্টেম অ্যানালিস্টদের তৈরি করা বা ডেভেলপার সবাই মিলে তৈরি করা। এসআরএস এ আমার হচ্ছে মানে ফাংশনাল রিকোয়ারমেন্টসও থাকবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টসও থাকবে। এখন ফাংশনাল রিকোয়ারমেন্টসটা তো আমরা বুঝলাম যে আসলে আমার প্রজেক্টের ফিচার্স বা মানে কি কি কাজ হবে প্রজেক্টে সেই জিনিসগুলো। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বলতে আমরা কি বুঝি বলো তো? যেমন হচ্ছে পারফরমেন্স, তারপরে হচ্ছে আম, মানে যেগুলো আর কি মানে ফিচারের মধ্যে এক্সপ্লিসিটলি বলা থাকে না, বাট হচ্ছে ইউজার এক্সপেক্ট করে। হ্যাঁ, মানে তোমার মানে নন ফাংশনাল যেটা হচ্ছে যে এটা মানে ডিরেক্ট কোনো ফিচার না যে আমার রানিং ফিচার বা এরকম কিছু না, বাট ধরো এটা আসলে সফটওয়্যারে থাকতে হয়, যেমন পারফরমেন্স বা সিকিউরিটি বা ধরো ইউজেবিলিটি, সফটওয়্যারটা ইউজ করা ইজি কিনা। সো এই টাইপের জিনিসগুলোকে আমরা আসলে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বলি, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি স্টেক হোল্ডারদের সব রকম রিকোয়ারমেন্টস থাকবে, এটা ধরো তুমি বলতে পারো যে একটা স্টেক হোল্ডারদের সাথে এগ্রিমেন্টের মতো সর্ট অফ আর কি, ঠিক আছে? তো তাইলে এটা গেল হচ্ছে আমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের আর কি আইডিয়াটা। সবাই কি বুঝতে পারছি রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা? জি স্যার। আচ্ছা, তাইলে এবার আমরা হচ্ছে আমাদের নেক্সট টাইপ অফ ডকুমেন্টেশনে যদি যাই, নেক্সট ডকুমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে আর্কিটেকচার ডকুমেন্টেশন। সো আর্কিটেকচার ডকুমেন্টেশনের যেটা আইডিয়া সেটা হচ্ছে যে এই আর্কিটেকচার ডকুমেন্টেশন দিয়ে আমরা আসলে সফটওয়্যারের আর কি যে কোনো একটা বলতে পারো যে আর্কিটেকচারাল অ্যাসপেক্ট বা যে কোনো একটা আসলে মানে ভিউ আমরা আসলে দেখতে চাচ্ছি বা কভার করতে চাচ্ছি, যে সফটওয়্যারের যে কোনো একটা স্ট্রাকচার বা একটা আর্কিটেকচার যদি আমরা বুঝতে চাই সেটার জন্য আমরা আর্কিটেকচারাল ডকুমেন্টেশন ইউজ করতে পারি। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই, যে ধরো ইয়ার ডায়াগ্রাম। এখন ইয়ার ডায়াগ্রাম দিয়ে আমরা আসলে কি বুঝি, সফটওয়্যারটার ডেটাবেসটা কিভাবে আসলে তৈরি করছে, ডেটাবেসের স্ট্রাকচারটা কি, এন্টিটিস কিভাবে আছে এন্ড সো অন। সো এইটা দিয়ে কিন্তু আমি ডেটাবেসের আর্কিটেকচারাল ভিউটা পাইলাম, ওইটা কিন্তু একটা ভিউ। তারপর যেমন তোমরা স্যাডে করে আসছো ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রামটা কি, এটা হচ্ছে বেসিক্যালি তোমার কোন ক্লাসের সাথে কোন ক্লাস লিঙ্কড আছে, কিভাবে ক্লাসগুলা লেখা হয়েছে, সো ওইটার একটা স্ট্রাকচার। সো ওইটা কিন্তু আরেক প্রকারের আর্কিটেকচারাল ভিউ, মানে সফটওয়্যারের স্ট্রাকচারের তুমি একটা যে কোনো টাইপের একটা আর্কিটেকচারাল ভিউ দিয়ে তুমি আসলে দেখতেছো, ওইটাকে আমরা বলতেছি একটা আর্কিটেকচার ডকুমেন্টেশন, ঠিক আছে? তারপর যেমন আরো এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, যে ধরো তোমার কিন্তু ফিগমা ডিজাইনটাও সর্ট অফ একটা আর্কিটেকচারাল ডকুমেন্টেশন, কারণ ফিগমাটা দিয়েও কিন্তু তুমি আসলে তোমার সফটওয়্যারের ফ্রন্ট এন্ডটা কিরকম হবে সেই আর্কিটেকচারটা কিন্তু তুমি ডিপিক্ট করতে পারতেছো বা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তবে এখানে ওরা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যেটা হচ্ছে যে ডিএফটি বা এটাকে বলা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রামে যেটা হয় যে তোমার ডেটাটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোনটা কোন জায়গা থেকে কোন জায়গায় স্টোর হবে, কোথায় থাকবে, সো এই ফ্লোটাকে আসলে আমরা ডিএফডিটা দিয়ে আসলে বুঝি। সো এটাও তুমি বলতে পারো যে আরেকটা প্রকারের আর্কিটেকচার, ঠিক আছে? সবাই কি বুঝতে পারলাম আর্কিটেকচার ডকুমেন্টেশনটা? স্যার বোঝা গেছে আইডিয়াটা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো তাইলে আমরা নেক্সট হতে যাই। নেক্সট হচ্ছে আমার টেকনিক্যাল ডকুমেন্টেশন। আচ্ছা, সো টেকনিক্যাল ডকুমেন্টেশনের আইডিয়াটা কি? আমার থার্ড যে ডকুমেন্টেশনটা, এটা হচ্ছে যে মানে এই ডকুমেন্টেশনটা হচ্ছে মানে একটা কাজের টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আসলে ডিল করে। কারণ টেকনিক্যাল অ্যাসপেক্ট বলতে কি বোঝাচ্ছে, যে এগুলো আসলে ধরো তুমি বলতে পারো যে
মানে একদম টেকনিক্যাল পার্সন বা টেকনিক্যাল নলেজ ছাড়া হয়তো তুমি এটাকে ইউজ করতে পারবে না বা আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে একদম মানে এক্সপার্টদের জন্য আসলে এই ডকুমেন্ট গুলো তাদেরকে গাইড করার জন্য বা তাদেরকে হেল্প করার জন্য এটা আর কি বানানো হয়েছে। মানে এটা কোনো সফটওয়্যারের ওভারভিউ বা এরকম কিছু না। মানে ধরো আমি যদি অ্যাজ আ ডেভেলপার চিন্তা করি, যে ধরো অ্যাজ আ ডেভেলপার আমরা কি করি, যে আমরা হয়তো আমাদের প্রজেক্টে বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন ডিপেন্ডেন্সি, বিভিন্ন এপিআই অনেক কিছুই হয়তো আমরা ইউজ করতেছি, ঠিক আছে? সো এই যে জিনিসগুলা, যে ধরো লাইব্রেরিটা কিভাবে ইউজ করা হয় সেটার একটা ডকুমেন্টেশন, বা ধরো এপিআই গুলা কিভাবে কানেক্ট হচ্ছে বা এপিআই এর কোনো ডকুমেন্টেশন, ডিপেন্ডেন্সি ডকুমেন্টেশন, তো এই টাইপের ডকুমেন্টেশন গুলো আলটিমেটলি হয়তো দেখে দেখে আমি আমার কাজে হেল্প পাচ্ছি বা ইউজ করতেছি। তো এই টাইপের ডকুমেন্টেশন গুলোকে আমরা বলতেছি কি টেকনিক্যাল ডকুমেন্টেশন। মানে এগুলো ধরো টেকনিক্যাল জিনিসপাতি বা টেকনিক্যাল নলেজ লেখা, যেটা হয়তো টেকনিক্যাল মানুষ যারা আছে তারাই হয়তো ইউটিলাইজ করতে পারবে বা ইউজ করতে পারবে, ঠিক আছে? ইভেন তুমি তোমার কোড যেটা লিখতেছো, তোমার কোড বেসটাও কিন্তু মানে যদি তুমি কমেন্ট করে রাখো, তাহলে এটাও কিন্তু সর্ট অফ একটা টেকনিক্যাল ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে। এটাও কিন্তু মানে মানে টেকনিক্যালি মানে টেকনিক্যাল ইনফরমেশন প্রোভাইড করতেছে আর কি, ঠিক আছে? তো এটা ধরো আমরা ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম। ধরো তুমি যদি একজন বিজনেস অ্যানালিস্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, সেই ক্ষেত্রে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে ধরো ওরা যখন বিজনেস মডেল টডেল গুলা ক্রিয়েট করে, দেখা যাচ্ছে যে ওরা বিভিন্ন ডকুমেন্ট ওরা কিন্তু ইউজ করতে পারে। হয়তো ওরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল বা বিভিন্ন এক্সিস্টিং বিজনেস মডেল, এরকম বিভিন্ন জিনিস থেকে হয়তো তারা ডেটা নিয়ে, তারা গ্রাফ অ্যানালাইসিস করে, বিভিন্ন কাজ টাজ করে হয়তো তারা তাদের জিনিসটা ডিজাইন করতেছে। সো সেই ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো কিন্তু তারা ভালো বুঝবে, বা তারা আসলে টেকনিক্যাল পার্সন, তারা এটা ইয়ে করতে হবে, সেটা কিন্তু আমরা ডেভেলপাররা হয়তো বুঝবো না এত। সো ওই ডকুমেন্ট গুলো ওদেরকে হেল্প করতেছে বা ওদেরকে ওদের কাজে গাইড করতেছে। আর ধরো এখানে এই ডকুমেন্ট গুলো আমাদেরকে গাইড করতেছে। মানে মোট কথা টেকনিক্যাল কাজে হেল্প করার জন্য যেসব ডকুমেন্ট ইউজ করা হয় সেটাকেই আমরা বলতেছি কি টেকনিক্যাল ডকুমেন্টেশন। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম আইডিয়াটা? জি স্যার। ওকে, আচ্ছা, তাইলে এরপরে আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটা হচ্ছে আমার ফোর্থ যে ডকুমেন্টটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইউজার এন্ড ডকুমেন্টেশন। আচ্ছা, এখন ইউজার এন্ড ডকুমেন্টেশনটা যেটা, যে এটা হচ্ছে যে আমার কাস্টমার বা ক্লায়েন্ট যারা, তাদের জন্য আর কি, যে আমার কাস্টমার যারা প্রজেক্টটা ইউজ করবে তাদেরকে হেল্প করার জন্য যেই ডকুমেন্টেশন, সেটা হচ্ছে যে ইউজার এন্ড ডকুমেন্টেশন। এখন কাস্টমারদের কিভাবে হেল্প করতে পারি, কাস্টমারদের আসলে তুমি মানে প্রজেক্টটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে প্রজেক্টটা কাজ করতেছে, এই জিনিসটাতে তুমি কাস্টমারদের আসলে হেল্প করতে পারো বা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতে পারো, ঠিক আছে? যে এটা তোমার সর্ট অফ হইতে পারে যে একটা ইউজার ম্যানুয়ালের মতো, বা ধরো এটা কোনো একটা টিউটোরিয়াল ভিডিওর মতো হইতে পারে, বা ধরো আমাদের কিন্তু এখনকার অ্যাপ্লিকেশনে যেটা হয়, যে অ্যাপ্লিকেশন যখন কেউ ফার্স্ট টাইম ইউজ করে, তাকে কিন্তু ইন অ্যাপ্লিকেশনই কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ বিভিন্ন কাজগুলো কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখায় দেয়। সো এগুলা কিন্তু আমি বলতে পারি যে এগুলো হলো মানে ওয়ান কাইন্ড অফ ইউজার এন্ড ডকুমেন্টেশন, যেটা দিয়ে আসলে আমি আর কি ইউজারকে হেল্প করতেছি বা গাইড করতেছি কিভাবে কাজটা করতে হয়, ঠিক আছে? বা প্রোডাক্টটা বা প্রজেক্টটা কিভাবে চালাতে হবে, এটা আসলে আমরা মানে এই ডকুমেন্টটা দিয়ে গাইড করছি। ওকে, সো এটাতে কি কি থাকতে পারে, তোমার প্রজেক্টের স্ন্যাপশট থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, কিছু টিউটোরিয়ালস থাকতে পারে, স্টেপ বাই স্টেপ কি করবা কি করবা না, এই টাইপের জিনিসপাতিগুলো মোটামুটি থাকবে, যাতে ইউজার আর কি একটা গাইডেন্স পায়, ঠিক আছে? সবাই কি বুঝতে পারলাম মোটামুটি আইডিয়াটা ইউজার এন্ড ডকুমেন্টেশনের? জি স্যার। ওকে, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি 4টা ডকুমেন্ট আর কি কভার করছি। সো এখন হচ্ছে লাস্ট যেটা, সেটা আমরা যদি একটু দেখি, লাস্ট ডকুমেন্টেশনটার নাম হচ্ছে কি মার্কেটিং ডকুমেন্টেশন, ঠিক আছে? সো মার্কেটিং ডকুমেন্টেশনটা কি, এটা আসলে নাম থেকেই সর্ট অফ আমরা একটু আইডিয়া করতে পারি যে এইটা আসলে মার্কেটিং করার জন্য, বা তোমার প্রজেক্টটাকে তুমি আসলে জেনারেল পাবলিকের কাছে বা যারা আসলে তোমার পটেনশিয়াল কাস্টমার, তাদের কাছে তুমি তোমার প্রজেক্টটাকে পিচ করতেছো, বা তোমার প্রজেক্টটাকে আসলে তাদের কাছে মার্কেট করার চেষ্টা করতেছো, যাতে মানুষজন তোমার সফটওয়্যারটা কিনে বা তোমার সফটওয়্যারটা মানুষজন ইউজ করে। সো এই যে মার্কেট করার জন্য আমরা যেই ডকুমেন্ট বা যেই জিনিসগুলো ব্যবহার করি, যে প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতেছি, এইটাকে আমরা বলতেছি কি মার্কেটিং ডকুমেন্টেশন, ঠিক আছে? সো এটা ধরো এক্সাম্পল হিসেবে যদি বলি, যে এটা হইতে পারে যে কোনো একটা লিফলেট বা ব্রোশার, এই টাইপের কিছু হইতে পারে। আবার ধরো এটা সর্ট অফ একটা তুমি বলতে পারো যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা হচ্ছে ট্রেলার ভিডিও, এরকম টাইপের জিনিসপাতিও তোমার হইতে পারে। বা ধরো অ্যাপল যেরকম করে না, যে প্রোডাক্ট লঞ্চের মতো কিছু একটা করে, সো এরকম টাইপের কিছু একটা হইতে পারে, যেটা দিয়ে আলটিমেটলি তুমি তোমার মানে ক্লায়েন্টদের আসলে তোমার প্রজেক্টটাকে মার্কেট করার চেষ্টা করতেছো, যে এই প্রজেক্টটা ভালো, এটা আপনারা কিনেন বা এটা আসলে ইউজ করেন, ঠিক আছে? সো মার্কেটিং ডকুমেন্টেশনে মেইনলি কি থাকে, যে এটার
একটা মেইন পারপাস হচ্ছে যে এটা হিউম্যান সাইকোলজিকে আসলে এক্সপ্লয়েট করা লাগবে, কারণ তুমি মানুষকে বেচতে হলে মানুষের সাইকোলজি তোমার বোঝা লাগবে, সেই ওয়াইজ তুমি ডিজাইন করতে হবে জিনিসটা। তারপর যেটা আছে যে ধরো তোমার কারেন্ট যে ট্রেন্ডস গুলা চলতেছে বা কারেন্ট যে আমরা ট্রেন্ডের মধ্যে আছি, সেই জিনিসগুলোকেও তোমাকে আসলে একটু স্টাডি করে ওইভাবে আসলে জিনিসটাকে পিচ করা লাগবে বা জিনিসটাকে আসলে ওইভাবে আর কি ডিল করা লাগবে। এটা কিন্তু আমরা এখন আসলে মানে রেগুলারলি দেখতে পারি যে ধরো তুমি যদি ফেসবুকেই যাও, ফেসবুকে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেজ আসলে কি করে যে কোনো একটা কারেন্ট ট্রেন্ড বা কোনো একটা কারেন্ট মিম বা কিছু একটা যেটা মানে ইন ট্রেন্ড সেইটাকে ইউজ করে কিন্তু তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট বা জিনিসপাতি মার্কেট করে বা অ্যাডভার্টাইজমেন্ট করার চেষ্টা করে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা আইডিয়া। এরপর তোমার মার্কেটিং ডকুমেন্টেশনটার ভিতরে আসলে কি থাকতে হবে যে আমার প্রজেক্টের একদম আমার প্রোডাক্টের একদম ক্লিয়ার ডেসক্রিপশন যে আমার কি কি ফিচার আছে, কি কি আমি অফার করতেছি, এগুলো সব আর কি ওটার মধ্যে থাকবে। অ্যান্ড জাস্ট এটা থাকলেও হবে না, আরো একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে অন্য যেগুলা কমন বা সিমিলার টাইপ অফ প্রজেক্ট তাদের সাথে আসলে আমার একটা লজিক্যাল কম্প্যারিজন থাকতে হবে যে আসলে মানুষ কেন অন্য প্রজেক্টটা ইউজ করবে না, আমার সফটওয়্যারটা কেন কিনবে, অন্যটা কেন কিনবে না। যে ধরো তুমি বললা যে ওর এটাতে এই জিনিসটা আছে, আমারটাতে এটা আসলে আরো বেটার, আমার পারফরমেন্স বেটার, ওয়েল টেস্টেড, বা এরকম ধরো আমি স্টেট অফ দি আর্ট জিনিসপাতি ইউজ করতেছি, মানে তোমাকে কম্প্যারিজন দেখাইতে হবে যে এই ফিচারটা ওদের নাই, এই ফিচারটা আমি নতুন আনছি যেটা আসলে মানুষজনকে হেল্প করবে বা বেটার হবে। মানে এভাবে করে তুমি যদি কম্পেয়ার করে দেখাতে পারো, তখন আসলে মানুষজন আর কি আইডিয়া করতে পারবে যে আসলে আমার মানে তোমারটা কেন বেটার বা হচ্ছে মানে অন্যটা কেন ভালো না, তোমারটা কেন নেওয়া উচিত আর কি। ঠিক আছে? তো সবাই কি ক্লিয়ার? মার্কেটিং ডকুমেন্টেশনটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি এই যে 5টা টাইপের ডকুমেন্টেশন কভার করে ফেললাম। সো আমাদের হচ্ছে এই স্লাইডটা আসলে এতটুকুই। ঠিক আছে? সো ডকুমেন্টেশনটা কি সবাই বুঝতে পারছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই 5টা ডকুমেন্টস নিয়ে? 5টা কাইন্ড অফ ডকুমেন্ট? শুনতে পাচ্ছি? হ্যালো? জি স্যার, বলতে পারছি। আচ্ছা, আচ্ছা। ওকে, ফাইন। আচ্ছা, সো ডকুমেন্টেশন থেকে তোমাদের আসলে যে টাইপের কোয়েশ্চেন হইতে পারে সেটা হচ্ছে যে একটা তো হলো যে তোমাকে ডকুমেন্ট গুলা এক্সপ্লেইন করতে বলতে পারে যে এই ডকুমেন্টটা কিভাবে কাজ করে বা এটার ওয়ার্কিংটা কি, এটা কি জিনিস, বা এগুলার এক্সাম্পল দিতে বলতে পারে যে এইগুলার একটা ইউজ কেস এক্সাম্পল দাও বা একটা ইউজ কেস সিনারিও ডিসক্রাইব করো। ঠিক আছে? তো এরকম টাইপের হয়তো কোয়েশ্চেন করতে পারে। তারপর ধরো আমি যদি একটু সিনারিও পার্সপেক্টিভে চিন্তা করি, যে ধরো তোমাকে এমন হতে পারে যে হয়তো কিছু ডকুমেন্টের লেখা বা ডেসক্রিপশন তোমাকে দিয়ে দিল। ঠিক আছে? তো ওই ডেসক্রিপশনটা দিয়ে তোমাকে হয়তো আইডেন্টিফাই করতে হইতে পারে যে আসলে আমার এই ডকুমেন্টটা আসলে কি টাইপের ডকুমেন্ট। তখন তোমাকে আর কি জিজ্ঞেস করবে যে আসলে তুমি কি টাইপের ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে। এখন যদি তুমি দেখো যে ডেসক্রিপশনটা তোমাকে মার্কেট করার চেষ্টা করা হচ্ছে, তাহলে তুমি বুঝবা যে এটা মার্কেটিং ডকুমেন্টেশন। বা ধরো এই ডেসক্রিপশনটা পড়ে মনে হচ্ছে যে ইউজারকে হেল্প করার বা গাইডেন্স দেওয়ার কোনো একটা কথা বলা আছে, তো তাইলে তুমি বুঝবা যে এটা ইউজার এন্ড ডকুমেন্টেশন। আবার ধরো তুমি ডকুমেন্টটা পড়ে হয়তো তোমার মনে হইলো যে এখানে অনেক টেকনিক্যাল কথাবার্তা আছে, টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল জার্গন টার্মস গুলা ইউজ করা হচ্ছে। সো তখন তোমার এটা তুমি হয়তো বলতে পারো যে এটা আসলে টেকনিক্যাল ডকুমেন্টেশন, কারণ টেকনিক্যাল কথাবার্তা বলতেছে এটার মধ্যে। ঠিক আছে? তো এইভাবে হয়তো তোমাকে আইডেন্টিফাই করতে দিতে পারে, এরকম কোয়েশ্চেন হইতে পারে। আবার ধরো কোন একটা ডেসক্রিপশন দিয়ে তোমার কাছে হয়তো সাজেশন চাইতে পারে যে হচ্ছে তুমি এইখানে আসলে কোন টাইপের ডকুমেন্ট আসলে বেস্ট সুটেড বা ওয়েল সুটেড। সো তখন তুমি বলবা যে এখানে কোন টাইপের ডকুমেন্টেশন ইউজ করলে ভালো হয় ডেসক্রিপশন ওয়াইজ বুঝে আর কি। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার মোটামুটি আইডিয়াটা? বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা রেকর্ডিংটা অফ করি।